আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। আর এই ভিডিওতে আগস্ট 2026 সালে অনুষ্ঠিত একটি চাকরি পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ব্যাখ্যাসহ দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায়। সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। আর চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার হতে। আর এটা আবিষ্কার করেন হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। আর এটি হচ্ছে 1916 সালে সবগুলো বই একসাথে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বুদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। বর্ণের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে? বর্ণ বা অক্ষর। বর্ণ বা অক্ষর আমরা দেখি হচ্ছে চোখ দিয়ে, সেহেতু এটা হচ্ছে চোখের সাথে সম্পর্ক। আর যদি বলা হতো যে ধ্বনির সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে, ধ্বনি মানে হচ্ছে সাউন্ড, সেহেতু সেক্ষেত্রে উত্তর হইতো কান। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য? সঠিক উত্তর হচ্ছে গুরুগম্ভীর। আর এছাড়া সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে, সাধু ভাষা হচ্ছে ব্যাকরণ সিদ্ধ, আর এর মধ্যে হচ্ছে তৎসম শব্দবহুল, আর এর মধ্যে রয়েছে হচ্ছে আভিজাত্য। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। আর ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি? সঠিক উত্তর হচ্ছে 39টি। আর স্বরবর্ণ হচ্ছে 11টি। আর টোটাল বর্ণমালা হচ্ছে 50টি। সঞ্চয় শব্দের যুক্ত বর্ণের বর্ণগুলো কি কি? এখানে সঠিক উত্তর হচ্ছে নিয় আর হচ্ছে চ। 3 নম্বর অপশন। মহাপ্রাণ ধ্বনি কোনটি? সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, খ এবং ঘ। এখন বর্গের দ্বিতীয় এবং চতুর্থ নাম্বার বর্ণগুলাই হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, আর প্রথম এবং তৃতীয় বর্গগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, এবং পঞ্চম বর্গগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। শব্দ বা ক্রিয়ার মূলকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে প্রকৃতি। এখানে যদি বলা হয়তো শুধুমাত্র ক্রিয়ার মূলকে কি বলা হয়, তাহলে সেক্ষেত্রে ধাতু হইতো অপশন। এখানে শব্দ বা ক্রিয়ার মূল, এখানে শব্দ বলতে সেখানে ক্রিয়া নাও হইতে পারে। মূলত শব্দ বা ক্রিয়ার মূলকে বলা হয় প্রকৃতি। আর প্রকৃতি হচ্ছে দুই প্রকার, নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। আর ক্রিয়া প্রকৃতিটাকেই বলা হয় ধাতু। সেক্ষেত্রে বলা যায় সব ধাতু প্রকৃতি হলেও সব প্রকৃতি ধাতু নয়। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক। যেমন হাত, বই, কলম ইত্যাদি। বিভক্তিহীন বলতে যে শব্দটার মধ্যে বিভক্তি থাকবে না এবং সেটা হইতে হবে নাম শব্দ। যেমন হাত, হাত হচ্ছে নাম শব্দ এবং এটার মধ্যে কোনো বিভক্তি নাই। যেমন যদি বলা হয়তো হাতে, তাহলে এখানে কিন্তু এ বিভক্তি আছে, তাহলে এটা কিন্তু প্রাতিপাদিক না। সেহেতু হাত হচ্ছে প্রাতিপাদিক এবং হচ্ছে নাম শব্দ, বিভক্তিহীন নাম শব্দ। সমাসবদ্ধ পদকে বলে? সঠিক উত্তর হচ্ছে সমস্ত পদ। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি সিংহ চিহ্নিত আসন ইকুয়াল হচ্ছে সিংহাসন, এখানে সমস্ত পদ হচ্ছে সিংহাসন, আর সমসমান পদ হলো সিংহ আর আসন। আর পূর্বপদ মানে হচ্ছে পূর্বের পদ মানে সিংহ, আর আসন হচ্ছে পরপদ। নিচের কোনটি কর্মদ্বারয় সমাসের উদাহরণ? এখানে সঠিক উত্তর হচ্ছে হাতঘড়ি। আর হাতঘড়ির ব্যাস বাক্য হচ্ছে হাতে পরবার ঘড়ি, আর এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারয়। আর আমরা জানি কর্মদ্বারয় সমাসে হচ্ছে পরপদ প্রধান, এখানে ঘড়িটা হচ্ছে প্রধান। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সঠিক উত্তর হচ্ছে সমার্থক, কারণ হাট ও বাজার
শব্দ দুটো হচ্ছে পরস্পর সমার্থক, সেহেতু এটি সমার্থক অর্থে দ্বন্দ্ব সমাস। সঞ্চয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশান, সম যোগ চয়। নাবিক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশান, নৌ যোগ ইক, নাবিক। কোনটি দেশি শব্দ? সঠিক উত্তর হচ্ছে ডেকি। আর এছাড়া দেশি শব্দ রয়েছে কোলা, গঞ্জ, চুঙ্গা, টুপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ডেকি। আর এই শব্দগুলা মুখস্থ থাকতে হবে। এছাড়াও তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি এরকম কিছু ইম্পর্টেন্ট শব্দ মুখস্থ থাকতে হবে। পুকুরে মাছ আছে কোন কারক? সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক। যেমন কোনো কিছু আছে বুঝাইলে সেক্ষেত্রে অধিকরণ কারক হয়, যেমন তিলে তেল আছে, সেটা হচ্ছে অধিকরণ কারক। চেষ্টায় সব হয়, চেষ্টায় কোন কারক? এখানে চেষ্টায় হচ্ছে করণ কারক, আর করণ কারক হচ্ছে যার সাহায্যে বা যার উপায়ে কোনো কিছু হয় সেটাই। যেহেতু এখানে চেষ্টার মাধ্যমেই সব কিছু হয়, সেহেতু চেষ্টায় হচ্ছে করণ কারক। মাথা দেওয়া বলতে কি বোঝায়? মাথা দেওয়া বলতে বোঝায় দায়িত্ব গ্রহণ, আবার মাথা দেওয়া অর্থে জীবন উৎসর্গ করাও বোঝায়। বর্ধমান এর বিপরীত শব্দ কি? বর্ধমান এর বিপরীত শব্দ হচ্ছে কিয়মান। গোবর গণেশ বাগধারাটির অর্থ কি? গোবর গণেশ বাগধারাটির অর্থ হচ্ছে মূর্খ। হিন্দু শাস্ত্রে গণেশ হচ্ছে বুদ্ধির দেবতা, আর এই শব্দের সামনে গোবর শব্দটা অ্যাড করে পুরা বিপরীত অর্থ প্রকাশ করে, সেহেতু এই বাগধারাটার অর্থ হবে মূর্খ। ম্যান ক্যানট লিভ অ্যালোন, দ্য ওয়ার্ড অ্যালোন ইউজড হেয়ার এস। এখানে অ্যালোন শব্দটা অ্যাডভার্ব হিসাবে ইউজ হয়েছে, কারণ এখানে লাইভ শব্দটা হচ্ছে বার্ব, আর বার্বের পরে সাধারণত অ্যাডভার্ব হয়, আর এটা হচ্ছে বার্বকে মডিফাই করছে, সেহেতু এটা অ্যাডভার্ব হবে। দ্য প্লুরাল নাম্বার অফ বুড়ো, মানে বুড়ো শব্দটার প্লুরাল নাম্বার হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশান, BUREAUX, বুরক্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ফেমিনিন জেন্ডার অফ নেফিউ? নেফিউ এর ফেমিনিন জেন্ডার হচ্ছে, নেফিউ দ্বারা বোঝা হচ্ছে ভাইপো, আর এর ফেমিনিন জেন্ডার হচ্ছে নাইসি, নাইসি, আর এর অর্থ হচ্ছে ভাইজি বা ভাতিজি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি? নিচে কোন শব্দটি কারেক্ট? এখানে লেফটেন্যান্ট শব্দটি দেওয়া হয়েছে, আর লেফটেন্যান্ট শব্দটি হচ্ছে এখানে 4 নম্বর অপশনটা কারেক্ট, LIE, লাই, UTENANT, লেফটেন্যান্ট। দ্য ম্যান ডাইড গ্যাপ ওভার ইটিং। এখন অতিরিক্ত খাওয়ার কারণে যদি, মানে কোনো কারণে যদি মারা যায়, সেক্ষেত্রে ফর্ম বসে, সেহেতু সঠিক উত্তর হবে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। আর যদি রোগে মারা যায় তাহলে ডায়ের পরে অফ হয়, আর যদি অ্যাক্সিডেন্টে মারা যায় সেক্ষেত্রে ডায়ের পরে বাই হয়, আর যদি কোনো দেশের জন্য মারা যায় তাহলে ডায়ের পরে ফর হয়। এগুলো মুখস্থ রাখতে হবে। নাসিম অ্যারাইভড হোয়াল আই, তারপর হচ্ছে গ্যাপ দ্য ডিনার। এখন আমরা জানি হোয়ালের পরে সবসময় কন্টিনিউয়াস হয়, সেহেতু এখানে কন্টিনিউয়াস অপশান হচ্ছে 4 নম্বর অপশান, হোয়াল আই ওয়াজ কুকিং দ্য ডিনার। করিম ওয়েন্ট টু বেড আফটার হি গ্যাভ হিজ লেসন। আমরা জানি বিফোরের পূর্বে এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, সেহেতু এখানে সঠিক উত্তর হবে 4 নম্বর অপশান। আফটার যেহেতু আছে তাহলে এর পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, সেহেতু হবে হি হ্যাড লার্নড হিজ লেসন। শি কুড নট স্টপ, তারপর হচ্ছে গ্যাপ। এখন আমরা জানি স্টপের পরে যদি বার্ব থাকে সেক্ষেত্রে বার্বের সাথে আইএনজি হয়, সেহেতু সঠিক উত্তর হবে লাফিং। আর এছাড়া আর কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে যদি বার্ব থাকে তাহলে বার্বের সাথে আইএনজি হয়, যেমন এনজয়, মাইন্ড, অ্যাভয়েড,
ফিনিশ, কিপ, স্টপ, কনসিডার, ডিনাই, সাজেস্ট, ফিনিশ। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে এই ওয়ার্ডগুলোর পরে যদি ভার্ব থাকে তাহলে আইএনজি হয়, আর যদি এই ওয়ার্ডগুলো ছাড়া অন্য ওয়ার্ড হয় তাহলে ভার্ব থাকে, তাহলে এই ভার্বের আগে টু হয়। দ্য পেশেন্ট ডাইড, তারপর হচ্ছে গ্যাপ, দ্য ডক্টর হ্যাড কাম। এখানে বিফোর হবে নাকি আফটার হবে? আমরা জানি বিফোরের পূর্বে এবং আফটারের পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু এখানে ফার্স্ট পারফেক্ট টেন্সটা পরে আছে সেহেতু এখানে আফটার হবে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে আফটার। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচে কোনটি সঠিক বাক্য? এখানে আই ফিল্ড হিজ ফালস, দুই নম্বর অপশনটা হচ্ছে সঠিক। ফালসের ক্ষেত্রে সবসময় ফিল্ড হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি? নিচে কোন শব্দটি সঠিক? সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশনটা, RENAISSANCE, রেনেসাঁ। হোয়াট ইজ সিনোনিম অফ অবডারেট? অবডারেট শব্দের অর্থ হচ্ছে বাধা, সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে স্টাবন। স্টাবন শব্দের অর্থ হচ্ছে বাধা। হোয়াট টাইপ অফ প্রনাউন ইজ ইচ আদার? ইচ আদারটা হচ্ছে কোন প্রকারের প্রনাউন? শুধু সঠিক উত্তর হচ্ছে রিসিপ্রোকাল বা সম্বন্ধবাচক সর্বনাম। আর সম্বন্ধবাচক সর্বনামটা হচ্ছে যে সর্বনাম দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায়। আর ইংরেজিতে হচ্ছে ইচ আদার আর হচ্ছে ওয়ান অ্যানাদার, এই দুইটা রিসিপ্রোকাল প্রনাউনই বেশি ব্যবহৃত হয়। দ্য অ্যান্টোনিম অফ ইনিমিক্যাল, ইনিমিক্যাল শব্দের অর্থ হচ্ছে শত্রুতা, সেহেতু এখানে সঠিক বিপরীত শব্দ হবে ফ্রেন্ডলি, মানে হচ্ছে বন্ধুত্ব। 3/4 অফ ওয়ার্ক, গ্যাপ, ফিনিশড। এখানে 3/4 অফ ওয়ার্কস মানে হচ্ছে একটা কাজের 4/3 অংশ, সেহেতু এটা হচ্ছে সিঙ্গুলার, সেহেতু ভার্বটা হবে সিঙ্গুলার, সেহেতু এখানে হবে হ্যাজ। আর যেহেতু এখানে প্রথমে সাবজেক্ট নাই সেহেতু এখানে হ্যাজ হবে না, সঠিক উত্তর হবে হ্যাজ বিন ফিনিশড, মানে পেসিভ ফর্মে হবে। অ্যাপেল অফ ওয়ানস আই মিনস, অ্যাপেল অফ ওয়ানস আই দ্বারা বোঝানো হয় চোখের মণি, মানে যে প্রিয় ব্যক্তি, সেহেতু এখানে সঠিক উত্তর হবে এক্সট্রিমলি ফেভারিট, মানে চরম প্রিয়। দ্য ফ্রেজ ফার্স্ট দ্য বাক মিনস, ফার্স্ট দ্য বাক দ্বারা বোঝানো হয় মানে অন্যের গাড়ির দোষ চাপানো, সেহেতু এখানে সঠিক উত্তর হবে টু ফার্স্ট দ্য ব্লেম টু সামওয়ান এলস। হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? এখন রোমান্টিক পোয়েটদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলরিজ, পি.বি. শেলি, জন কিটস, উইলিয়াম ব্ল্যাক, তারপর হচ্ছে লর্ড বাইরন, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য, সেহেতু এখানে সঠিক উত্তর হবে টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়ট হচ্ছে মডার্ন পিরিয়ডের পোয়েট। দ্য ওয়ার্ড নেফটেল ইজ রিলেটেড টু, নেফটেল দ্বারা বোঝানো হয় বিবাহ সংক্রান্ত মানে কোনো একটা বিষয়, সেহেতু এখানে সঠিক উত্তর হবে ম্যারিজ। এ রোলিং স্টোন গ্যাদার নো মস, হেয়ার রোলিং ইজ, এখানে রুলিংটা হচ্ছে স্টোনটাকে মডিফাই করছে, সেহেতু রুলিংটা হবে অ্যাডজেক্টিভ। স্বর্ণের কাঁধ দূর করতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আর নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3। আর স্বর্ণ গলাতে ব্যবহার করা হয় হচ্ছে অ্যাকুয়ারিজিয়া বা রাজম্ল, আর এটা হচ্ছে 1 ভাগ নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে 3 ভাগ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। আয়নার পশ্চাতে কোন ধাতু ব্যবহার করা হয়? মানে আয়নার পিছনে প্রতিফলনের জন্য যে ধাতু ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তবে এখানে সিলভার এবং মার্কারিও ব্যবহার করা হয়। মার্কারি হচ্ছে বিষাক্ত, সেই জন্য এটা ব্যবহার করা হয় না, আর সিলভার হচ্ছে অনেক ব্যয়বহুল, সেজন্য এটাও ব্যবহার করা হয় না। শুধু আমাদের নর্মাল যে আয়নার মধ্যে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, শুধু সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। মানবদেহে জিন কোথায় সংরক্ষিত থাকে? সঠিক উত্তর হচ্ছে ডিএনএ।
আর ডিএনএর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়? সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। স্পারসো কোন ধরনের প্রতিষ্ঠান? সঠিক উত্তর হচ্ছে মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। আর এটি হচ্ছে বাংলাদেশের মহাকাশ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান। আর স্পারসোর ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তা একটি, এখন আমরা জানি সামান্তরিকের হচ্ছে বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো সমান, কারণ একটি কোণ সমকোণ হলে এর বিপরীত কোণটাও সমকোণ হয়ে যাবে, এবং অন্য দুইটা কোণ সমান হওয়াতে সবগুলা কোণই 90 ডিগ্রি হয়ে যাবে। একটা সমকোণ হলে সবগুলাই সমকোণ হয়ে যাবে, সেহেতু সেটা হবে আয়তক্ষেত্র। আর যদি রম্বসের একটা কোণ সমকোণ হয় সেক্ষেত্রে রম্বসটা হয়ে যাবে বর্গ। বৃত্তের কেন্দ্রচ্ছেদকারী যাকে কি বলা হয়? মানে কেন্দ্র বরাবর কেন্দ্র দিয়ে যদি কোনো সরলরেখা ইয়া করে তাহলে সেটাকে বলা হয় ব্যাস। আর বৃত্তের বৃহত্তম যাই হচ্ছে ব্যাস, সেহেতু সঠিক উত্তর হচ্ছে ব্যাস। নিচের কোনটি সবচেয়ে ভারী ধাতু? এখানে সবচেয়ে ভারী ধাতু হচ্ছে পারদ। পারদ হচ্ছে সবচেয়ে ভারী ধাতু। মৌমাছির হুলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। আর এছাড়া পিঁপড়ার কামড়েও হচ্ছে ফর্মিক অ্যাসিড থাকে। বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হলো ENIAC, ENIAC। বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে শ্রীমঙ্গল। আর বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান রয়েছে হচ্ছে মৌলভীবাজার জেলায়। আর প্রথম চা বাগান হচ্ছে সিলেটের মালনীছড়া চা বাগান। ভাস্কো দা গামা কত সালে ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হচ্ছে 1498 সালে। আর তিনি হচ্ছে পর্তুগালের একজন বিখ্যাত নাবিক ছিলেন, এবং তিনি ইউরোপ থেকে আফ্রিকা ঘুরে সমুদ্রপথে ভারতের কলিকট বন্দরে পৌঁছান। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভোলা। ভোলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? সঠিক উত্তর হচ্ছে পরিবেশবাদী আন্দোলন। আর এই আন্দোলনের প্রবর্তক ছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। আবার এটা শুরু হয় হচ্ছে 2018 সালে। বাংলাদেশের সংসদ ভবনের স্থপতির নাম কি? সঠিক উত্তর হচ্ছে লুই আই কান। আর সংসদ ভবনটি হচ্ছে 9 তলা বিশিষ্ট, এবং এটি হচ্ছে 215 একর জমির উপর অবস্থিত। আর এটি কাজ শুরু করা হয় 1962 সালে এবং কাজ শেষ হয় হচ্ছে 1982 সালে। কবর নাটকটির রচয়িতা কে? কবর নাটকটির রচয়িতা হচ্ছে মুনির চৌধুরী। আর এটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে লেখা একটি নাটক। আর এই নাটকের চরিত্রগুলো হচ্ছে ইন্সপেক্টর হাফিজ, মুর্দা ফকির, আর হচ্ছে ক্ষমতাসীন একজন নেতা। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্ক। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কোন সালে? সঠিক উত্তর হচ্ছে 1930 সালে। আর সেই ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় হচ্ছে উরুগুয়ে, আর রানার্স আপ হয় আর্জেন্টিনা। আর 2026 সালের যে ফুটবল বিশ্বকাপ হয় সেটা হচ্ছে 23তম আসর। আর টোটাল দল ছিল হচ্ছে 48টি। আর আয়োজক দেশ ছিল হচ্ছে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। আর টোটাল ম্যাচ সংখ্যা ছিল 104টি। আর 2026 সালের ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বল পায় হচ্ছে রদ্রি, আর হচ্ছে স্পেনের রদ্রি, আর হচ্ছে গোল্ডেন গ্লাভস পায় উনাই সিমন। আর সেরা উদীয়মান খেলোয়াড় হচ্ছে পাও কুরবাসি।
2026 সালের ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কে? সঠিক উত্তর হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তার মোট গোল সংখ্যা ছিল 10টি। আর 2026 ফুটবল বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করে হচ্ছে লিওনেল মেসি আলজেরিয়ার এগেনস্টে। আর 2026 ফুটবল বিশ্বকাপে মোট হ্যাটট্রিক হয় 4টি। তার মধ্যে প্রথমটি করা হচ্ছে লিওনেল মেসি, আর দ্বিতীয়টি হচ্ছে জোনাথন ডেভিড কানাডা, উসমান দেম্বেলে ফ্রান্স, আর বুকাউ সাকা ইংল্যান্ড। বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত আছে? সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি। মিয়ানমারের মুদ্রার নাম কি? মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াত। আর মিয়ানমারের রাজধানীর নাম হচ্ছে নাইপিদু। ভ্যাটিকান সিটির ভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ল্যাটিন। আর ভ্যাটিকান সিটি হচ্ছে ইতালির অভ্যন্তরে অবস্থিত একটি ছিদ্রায়িত রাষ্ট্র। আন্তর্জাতিক অপরাধ আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এটি হচ্ছে নেদারল্যান্ডের দাহেগ শহরে অবস্থিত। আর আইসিজে এর মোট বিচারক সংখ্যা হচ্ছে 15 জন, যারা হচ্ছে 9 বছরের জন্য নির্বাচিত হন। জাতিসংঘের কার্যকরী ভাষা কোন দুটি? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ও ফরাসি। জাতিসংঘের কার্যকরী ভাষা হচ্ছে দুটি, আর দাপ্তরিক বা আনুষ্ঠানিক ভাষা হচ্ছে 6টি। ইংরেজি, ফরাসি, আরবি, চীনা, তারপর হচ্ছে রুশ এবং স্প্যানিশ। সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 8ই ডিসেম্বর 1985 সালে। আর এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 7টি: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আর বর্তমানে এর সদস্য সংখ্যা হচ্ছে 8টি। 2007 সালে আফগানিস্তান এর সাথে যুক্ত হয়। আর সার্কের প্রতিষ্ঠাতা বা স্বপ্নদ্রষ্টা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ভ্যালি অফ কিংস কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মিশর। আর এটি মূলত হচ্ছে মিশরের নীল নদের পাশে হচ্ছে একটি উপত্যকা। আর এখানে হচ্ছে এই উপত্যকার মধ্যে পাহাড় কেটে মিশরের যে প্রভাবশালী রাজ পরিবারের সদস্যদের ভূগর্ভস্থ সমাধি তৈরি করা হতো পাহাড় কেটে। কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? সঠিক উত্তর হচ্ছে ভারত ও নেপাল। তবে এই অঞ্চলটি হচ্ছে ভারতের অধীনেই রয়েছে। আর হচ্ছে এখানে হচ্ছে বিখ্যাত লিপুলেখ পাস রয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলে কাঁচ বালির সর্বোচ্চ মজুদ রয়েছে? সঠিক উত্তর হবে সিলেট। সিলেটে হচ্ছে সর্বোচ্চ কাঁচ বালির মজুদ রয়েছে। 60 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। এই মিশ্রণে পানির পরিমাণ কত? এখন অ্যাসিড ও পানির অনুপাত যেহেতু 7:3 দেওয়া আছে, তাহলে আমরা ধরি অ্যাসিড হচ্ছে 7x আর পানি হচ্ছে 3x। তাহলে শর্ত মতে দুটো যদি যোগ করি তাহলে হবে 60 লিটার। তাহলে 7x + 3x = 60, বা এক্সের মানটা যদি আমরা বের করি তাহলে হবে 6। তাহলে এখানে চাইছে হচ্ছে পানির পরিমাণ কত, তাহলে পানি ধরছিলাম হচ্ছে 3x। তাহলে এক্সের মান যেহেতু 6, তাহলে 3-এর সাথে 6 গুণ করলে হবে 18। সেহেতু সঠিক উত্তর হবে 18। একজন কর্মচারীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 17,250 টাকা হলে কর্মচারীর মূল বেতন কত? এখানে হচ্ছে আগে তার মূল বেতনটা কম ছিল, তারপরে 15% বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে 17,250। তাহলে এখন আমরা ধরি আগে মূল বেতন ছিল x, তাহলে 15% বৃদ্ধি পাইছে, তাহলে x প্লাস এক্সের 15%, মানে যে অংশটুকু বৃদ্ধি পাইছে এটা যদি আমরা আগেরটার সাথে যোগ দেই, তাহলে বর্তমান যে মূল বেতন পাচ্ছে 17,250 সেটা সমান হবে। তারপর ওই ইকুয়েশন থেকে এক্সের ভ্যালুটা বের করলে আনসার আসবে হচ্ছে 15,000।
আর এখানে এক্স গুণ 15 আর পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 1/100, মানে 100টা নিচে আসবে আর উপরে থাকবে এক্স ইন্টু 15। তারপর এটা লসাগু করলেই বের হয়ে যাবে। এখন এই প্রশ্নটিতে দেখা যাচ্ছে দশমিকের ভাগ এবং গুণ একসাথে। এখন প্রথমে আমরা ভাগটা করি, তাহলে এখানে দশমিকের পরে হচ্ছে 3 ঘর আর পরেরটা তো দশমিকের পরে 3 ঘর, তাহলে আমরা উপরেও হবে 1000, নিচেও হবে 1000, আর উপরে হবে 1 আর নিচে হবে 10। সেক্ষেত্রে 1000 কাটা 1/10। এখন আমরা 1/10 মানে হচ্ছে 0.1 আর ওই পাশেও আছে 0.1। এখন 0.1 আর 0.1 যদি গুণ করি তাহলে হবে 0.01। সেহেতু সঠিক উত্তর হবে a + b = 7 এবং a² + b² = 25 হলে a b এর মান কোনটি? এখন এখানে a² + b² = 25, এখান থেকেই ম্যাথটা করা যাবে। এখন a² + b² এর ফর্মুলাটা হচ্ছে আমরা জানি a + b² - 4ab = হচ্ছে 25, আর a + b এর মান হচ্ছে 7 আর 4abটা যদি ওই পাশে যায় তাহলে হবে +4ab আর 25টা এই পাশে আসলে -25 হবে। তার মানে 7² - 25 হচ্ছে 24, আর 4ab মানে 4টা ডিভাইড হবে, সেহেতু কাটাকাটি করার পরে আনসার আসবে হচ্ছে 6। তার মানে a² + b² = 25 বসানোর পরে ফর্মুলা দিয়ে সলভ করলেই আনসার চলে আসবে। আচ্ছা, প্রদত্ত সমীকরণের উৎপাদক কোনটি? এখানে প্রথমে মাইনাসটা কমন নিতেই a² - 2ab + b² এর ফর্মুলা পড়ব। তাহলে আমরা প্রথমে মাইনাসটা কমন নিই, তাহলে হবে a² - 2ab + b² মানে হচ্ছে a - b², আর 1-এর উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে a² - b² এর সূত্র পড়বে। আর a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b, সেহেতু সঠিক উত্তর হবে 1 + a - b, আর একটা হবে 1 - a + b। 0 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? এখন এখানে প্রথম সংখ্যাটা বলা হয়েছে 0, কিন্তু আসলে 0 যদি কোনো কিছুর সাথে যোগ করা হয় তাহলে তো এটার কোনো পরিবর্তন হয় না, সেহেতু আমরা 0টা বাদ দিয়ে দিব। তার মানে 1 হতে 99 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল নির্ণয় করলেই হবে। তাহলে 1 থেকে 99 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 99টি, তার মানে n এর ভ্যালু হচ্ছে 99, আর প্রথম পদ a হচ্ছে 1, আর ডিফারেন্স হচ্ছে d হচ্ছে, মানে প্রত্যেকটা সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি সংখ্যাসমূহের যোগফলের যে সূত্রটা সেটা হচ্ছে n/2 2a + n - 1 * d, এই ফর্মুলাটা যদি দেই, যেখানে n এর ভ্যালু হচ্ছে 99 আর a এর ভ্যালু হচ্ছে 1 আর d এর ভ্যালু হচ্ছে 1, তা বসালেই আনসারটা চলে আসবে। সেক্ষেত্রে আনসার হবে হচ্ছে 4950, মানে 4950। আর এখন যদি আমরা প্রথম সংখ্যাটা যদি শূন্য ধরি তাহলে টোটাল সংখ্যা হয়ে যাবে 100, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে এ এর ভ্যালুটা হবে 0, তাহলে কিন্তু সঠিক উত্তর আসবে না, কারণ 0 যদি কোনো কিছুর সাথে যোগ করা হয় তার কোনো ভ্যালু থাকে না, সেক্ষেত্রে 1 থেকে যোগ করতে হবে। আচ্ছা, প্রদত্ত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? এখন ধারার ক্ষেত্রে সবসময় সিকোয়েন্সটা ফলো করতে হবে। এখানে প্রথমটা দেখা গেছে 2, এরপর হচ্ছে 3, তাহলে 2 এর ডাবল হচ্ছে 4, মানে ডাবলের থেকে 1 কম, আর এরপরটা হচ্ছে 3 এর ডাবল হচ্ছে 6, 6 এর থেকে 1 কম হলে 5 হয়, 5 এর ডাবল হচ্ছে 10, 10 এর থেকে যদি 1 কম হয় তাহলে হচ্ছে 9, আর 9 এর ডাবল হচ্ছে 17, 17 থেকে যদি 9 এর ডাবল হচ্ছে 18, 18 থেকে যদি 1 কম হয় তাহলে হবে 17। তাহলে এর পরবর্তী সংখ্যাটা হবে 17 ডাবলের থেকে 1 কম, তার মানে কি 17 দুগুণে 34, 34 থেকে 1 কম হলে 33 হবে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 33। ধারার ক্ষেত্রে সবসময় সিকোয়েন্স বের করতে হবে, তাহলে বিষয়টা ইজি হবে। এটা বিভিন্ন ধরনের সিকোয়েন্স থাকে। একটি সরল রেখার উপরে লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? এখন একটা সরল রেখার উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এক পাশে 90 ডিগ্রি হবে, আবার ওই পাশেও 90 ডিগ্রি হবে, সেহেতু দুটি সমকোণ পাওয়া যাবে।